গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 58 58তম সেশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমরা মিক্সড জিকে সেট প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে, আমাদের যে ক্লাস রুটিন আছে জুলাই মাসের সকাল 7:30 থেকেই আমরা ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। পাশাপাশি অন্যান্য ক্লাস কখন কি হয় একটু দেখে নাও, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। প্রত্যেকে এটাই জয়েন করতে পারো। দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো। ঠিক আছে, তো আমরা এই অ্যাপে যে নতুন ব্যাচগুলো শুরু করতে চলেছি, এসএসসির ফাউন্ডেশন ব্যাচ, যেখানে এসএসসি জিডি, এমটিএস এবং সিএইচএসএল এই সমস্ত এক্সামগুলো তুমি দিতে পারছো এই ব্যাচ নিলে। অর্থাৎ দুর্দান্ত একটা প্রস্তুতি তোমরা পাবে। প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আছে, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং, 4টি পার্ট আছে। এবার তুমি জিকের মধ্যে যদি যাও, সেটা কিন্তু একটা সমুদ্র। অর্থাৎ কতটা সাবজেক্ট তুমি নেবে, 8 থেকে 10টি সাবজেক্ট জিকের মধ্যে আছে। আমরা যদি শুরু করি ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে কতগুলো টপিক হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমরা এখানে পাবে ইন ডিটেলস উইথ এমসিকিউ প্র্যাকটিস। এবং আমাদের WBPKPর পরীক্ষার্থীদের জন্য আবার একটি প্র্যাকটিস ব্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি এই মাসের 9 তারিখ থেকে। অর্থাৎ জুলাই মাসের 9 তারিখ থেকে এই দুটো ব্যাচ স্টার্ট হচ্ছে। যদি মনে হয় আমাদের কাছে প্রস্তুতি নেবে, অবশ্যই অবশ্যই কিন্তু ব্যাচ অ্যাক্সেস তোমরা নিয়ে নাও। পাশাপাশি আরো অন্যান্য ব্যাচ তো আমাদের চলছেই, কম্বাইন্ড ফাউন্ডেশন, এম ইঞ্জিনিয়ার। তো এক ঝলকে দেখে নাও। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1, 2025 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কত? বলো। 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান কত? 87, 126, 118, 147। সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলো। তো এখানে আমরা যদি দেখি ফিনল্যান্ড, সব থেকে সুখী দেশের মধ্যে ফিনল্যান্ড প্রথমে, তারপর ডেনমার্ক, তারপর আইসল্যান্ড আছে। তো 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান হচ্ছে 118, 118 র্যাঙ্ক 147টি দেশের মধ্যে। আউট অফ 147 কান্ট্রিজ, 118 ইন্ডিয়ার র্যাঙ্ক, 118 র্যাঙ্ক 147টি দেশের মধ্যে। গত বছর ছিল 126, সেটা আবার কতটা দেশের মধ্যে সেটা এই মুহূর্তে আমার মনে নেই, বাট এবারের র্যাঙ্ক 118, এটা তোমরা খেয়াল রাখো। 2025 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের স্থান 118, 147টি দেশের মধ্যে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্বের কথা বলা হয়েছে? আর কোন অনুচ্ছেদে এইগুলোর কথা বলা হয়েছে? পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব। 243-এর HGFE। এই কোশ্চেনটা কিন্তু একটু টাফ কোশ্চেন হয়ে যাচ্ছে। তো আমরা ভারতের সংবিধানে পঞ্চায়েত সম্পর্কে কোথায় কোথায় পাচ্ছি? যদি পার্টের কথা বলি, পার্ট পাবো 9-এ, পার্ট 9-এ। যদি তফসিল বলো, শিডিউল কত হবে? শিডিউল হচ্ছে 11, যেখানে পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে, পঞ্চায়েত। এবং তোমাদের যদি প্রশ্ন করা আর্টিকেল কত, স্যার আর্টিকেল সম্পর্কে বলা হয়েছে 243, আর্টিকেল 40-তে আছে দেখবে, এবং আর্টিকেল 243 এখান থেকে 243 ও পর্যন্ত, 243-এর ও পর্যন্ত আছে। 243-এর পরে 243 A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P। তো ওই M, N, O পর্যন্ত আছে পঞ্চায়েত সম্পর্কে। তারপর আবার P থেকে, 243-এর P থেকে
জেড জি পর্যন্ত আছে পৌরসভা নিয়ে। ঠিক আছে, তো এখানে যে কথাটা বলা হচ্ছে 243-এর জি নম্বর ধারাতে পঞ্চায়েতের ক্ষমতা, তার কর্তৃত্ব এবং দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 243 জি। বিষয়টা বুঝতে পারছো? যারা নতুন আছে হয়তো বুঝতে পারবে না স্যার এবিসিডি জি কি। আবার এটা হচ্ছে উপধারা, ধারার যে উপধারাগুলো আছে সেইগুলো। 243 অর্থাৎ যেটা বলতে চাইছি 243 আছে, 243A, 243B, 243C, এইভাবে 243 243-এর ও পর্যন্ত আছে পঞ্চায়েত। তারপর এটা পঞ্চায়েত সম্পর্কে আছে, পঞ্চায়েত। এবং তুমি যদি পৌরসভা নিয়ে বলতে চাও, পৌরসভা আছে, পৌরসভা সম্পর্কে বলা হয়েছে 243-এর 243-এর পি থেকে 243 এইভাবে তুমি যাচ্ছ, পি কিউ, 243-এর জেড, তারপর 243-এর জেড এ, এইভাবে আবার 243-এর জেড জি, এই পর্যন্ত পৌরসভা সম্পর্কে বলা হয়েছে। পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেড এ, জেড বি, জেড সি, এভাবে জেড জি পর্যন্ত আছে পৌরসভা সম্পর্কে ভারতের সংবিধানে। এবার এই ধারাগুলোতে এক একটা বিষয় বলা হয়েছে। ওকে, পঞ্চায়েতের সম্পর্কে এতগুলো ধারাতে তো একটা কথা নয়, আরো ভ্যারাইটিস বিভিন্ন ধরনের কথা বা পঞ্চায়েত সম্পর্কিত বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। আচ্ছা, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি লৌহ আকরিকের সর্ববৃহৎ উৎপাদক? সব থেকে বেশি লৌহ আকরিক উত্তোলন করে কোন রাজ্য ভারতের? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা নাকি কর্ণাটক? কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছো? ভারতের সব থেকে বেশি লৌহ আকরিক উৎপন্ন করে যে রাজ্য, তার নাম হচ্ছে উড়িষ্যা। অপশন সি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হচ্ছে। উড়িষ্যার পর সেকেন্ড পজিশনে আছে কর্ণাটক। উড়িষ্যার পরে কি আছে? কর্ণাটক। তো পরপর এরকম ঝাড়খণ্ড, ছত্তিশগড় এরাও লিস্টে আছে। তো প্রথম স্থান উড়িষ্যা, অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 4, মাসাই এই লোকেরা নিম্নলিখিত গুলির মধ্যে কোন মহাদেশের অধিবাসী? এটা রেল এনটিপিসিতে আসা প্রশ্ন, এনটিপিসিতে এসেছিল কোশ্চেনটি। তো এই ধরনের কোশ্চেন রেলের পরীক্ষায় আসে, বিভিন্ন উপজাতি রিলেটেড, বিভিন্ন জনজাতি উপজাতি কোথায় কারা বসবাস করতো আগে, ঠিক আছে, বর্তমানে কোন উপজাতি কোন রাজ্যে বসবাস করে। ভারতের উপজাতি যে লিস্ট আছে আমাদের, আমি আগে বহু আগে পড়িয়েছিলাম, আরবুল স্যার স্ট্র্যাটেজিকে বেশি করায়, তো সেখানে বা তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে ভিল উপজাতি কোথায়, গন্ড, এগুলো। তো মাসাই এটা এক ধরনের উপজাতি সম্প্রদায় ছিল যারা আফ্রিকা মহাদেশের অধিবাসী। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 5, পাঞ্জাব এবং হরিয়ানার লোকেরা উত্তম কি পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বৈশাখী উৎসব বা বৈশাখী উদযাপন করে? স্বাস্থ্য, জীবন, জলবায়ু নাকি ফসল? পাঞ্জাব এবং হরিয়ানার লোকেরা কোনটি ভালো পাওয়ার জন্য? স্বাস্থ্য উত্তম জীবন, উত্তম জলবায়ু নাকি উত্তম ফসল? কোনটি হবে এখানে রাইট অ্যান্সার? বৈশাখী উৎসব মূলত পাঞ্জাবে পালিত হয় এবং পাশাপাশি হরিয়ানাতেও আমরা দেখি যে বৈশাখী উৎসব পালিত হয়। এটা পরীক্ষায় আসে যে বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়, সেখানে মনে রাখবে এই পাঞ্জাব হরিয়ানা রাজ্যে পালিত হয়। এটা হচ্ছে ফসল, ভালো ফসল হওয়ার জন্য তারা এই উৎসব পালন করে থাকে। অপশন ডি রাইট অ্যান্সার হবে। এটাও কিন্তু রেল এনটিপিসিতে আসা প্রশ্ন। পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 6, রোটাং গিরিপথ এটি কোন রাজ্যে অবস্থিত? রোটাং গিরিপথ এটি কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করবে। কি হবে এখানে রাইট অ্যান্সার? উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ নাকি সিকিম? রোটাং গিরিপথ এটি কোন রাজ্যে অবস্থিত? রোটাং গিরিপথ, যার বর্তমান নাম অটল টানেল, এটা হিমাচল প্রদেশে অবস্থিত। এর বর্তমান নাম কি?
বর্তমান নাম হচ্ছে অটল টানেল। অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ হচ্ছে অটল টানেল। লেথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোন জেলায় অবস্থিত? লেথিয়ান আইল্যান্ড লেথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? নদিয়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা নাকি বর্ধমান? বলো এখানে রাইট অ্যান্সার কি হবে? তো পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি 15টির মতো অভয়ারণ্য আছে এবং 6টি ন্যাশনাল পার্ক আছে। তো এর মধ্যে আমরা বেথুয়া ডহরি জানি কোথায়, নদিয়াতে আছে। উত্তর চব্বিশ পরগনায় আছে বিভূতিভূষণ অভয়ারণ্য। সুন্দরবনে তো আছেই হ্যালিডে আইল্যান্ড, লুথিয়ান আইল্যান্ড, এগুলো দক্ষিণ চব্বিশ পরগনায় আছে। সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনায়। তো এরকম আমরা বেশ কিছু অভয়ারণ্য যেগুলো আছে একটু মনে রাখবো। তাহলে এখানে উত্তর হবে অপশন সি, দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে লুথিয়ান আইল্যান্ড। হ্যালিডে আইল্যান্ড সেটাও কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা। ঠিক আছে, পরবর্তী অপশনে কোশ্চেনে আমরা আসছি। প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? খুব ইজি কোশ্চেন এবং পরীক্ষায় বহুবার কোশ্চেনটি এসছে। প্রথম এশিয়ান গেমস কোন সালে হয়? প্রথম এশিয়ান গেমস যেটা হয়েছিল নিউ দিল্লি 1951 সালে। ভারতে তারপর আর একবার হয়েছে 1982 সালে হয় ভারতে। তারপরে কিন্তু আর ভারতে বহুদিন হয়নি। 1982 পরে আর কিন্তু হয়নি, 51 পর 82-তে। লাস্ট এশিয়ান গেমস হয়েছে চীনে, চীনের হ্যানজৌ শহরে, এবং 2026-এ হবে জাপানের নাগোয়া শহরে। এগুলো আমরা আলোচনা করেছি অলরেডি বিভিন্ন ক্লাসে। 2026-এ নাগোয়া, 30-এ কোথায়? কাতারের দোহা, তারপর কোথায়? 34-এ সৌদি আরবের রিয়াদে হবে। পরবর্তী কোশ্চেনে আসছি। প্রথম কমনওয়েলথ গেম শুরু হয় কত সালে? কমনওয়েলথ গেম, কমনওয়েলথ ভিত্তিক সংস্থা যার হেডকোয়ার্টার কোথায় আছে? লন্ডনে আছে, এবং এখানে মাথায় রাখতে হবে লন্ডনে লন্ডনে তোমার কমনওয়েলথ ভিত্তিক সংস্থা হেডকোয়ার্টার আছে। এবং এই কমনওয়েলথ গেম প্রথম শুরু হয়েছিল 1930 সালে। কোথায় হয় জানো? 30 সালে হয় হ্যামিল্টন, হ্যামিল্টন শহর। কোথায়? কানাডাতে। কান্ট্রি হচ্ছে কানাডা দেশে, হ্যামিল্টন শহর কানাডাতে। এবং 2030 সালেও কিন্তু হ্যামিল্টনে হওয়ার কথা শোনা যাচ্ছে। 2030-এ গত লাস্ট হয়েছিল 2022 সালে বার্মিংহাম, ইংল্যান্ডের বার্মিংহামে হয়েছিল 2022 সালে কমনওয়েলথ গেমস। 2026-এ কোথায় হবে কমনওয়েলথ গেমস? স্কটল্যান্ড, স্কটল্যান্ডের শহর গ্লাসগোতে আছে 2026 সালে কমনওয়েলথ গেমস। ঠিক আছে, তাহলে কমনওয়েলথ গেম শুরু হয় 1930 সালে। আমরা যদি দেখি ফুটবল ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপ শুরু হয় সেটাও কিন্তু 1930 সালে। 1930 সালে ফুটবল বিশ্বকাপও শুরু হচ্ছে এবং কমনওয়েলথ গেম সেটাও কিন্তু শুরু হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসছি। অশোকের শিলালিপির বিবরণের সাপেক্ষে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত? শিশুপালগড়, সন্ন্যতী, কালসি নাকি গিরনার? কোশ্চেন নাম্বার 10, বলো এখানে সঠিক উত্তর কি করবে? প্রত্যেকে আনসার করবে। সেশনটি প্রত্যেকে লাইক শেয়ার করে দিও। তো এখানে সঠিক উত্তর কি হবে? গিরনার। গিরনারটা কোথায়? গুজরাটে, অপশন ডি। পরবর্তী কোশ্চেন। কোন মৌর্য সম্রাট আনুমানিক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয় করার জন্য একটি সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন? তো এখানে যে অপশনগুলো আছে দেখো, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বৃহদ্রথ, বিন্দুসার। কি হবে সঠিক উত্তর? কি হবে সঠিক উত্তর? এখানে হয়ে যাবে অপশন এ অশোক। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কলিঙ্গ যুদ্ধ করেছিল অশোক, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার, তার পুত্র অশোক। নিম্নলিখিত গুলির মধ্যে কোন মহাদেশে ইউনিয়ন প্যাসিফিক রেলপথ ক্রিয়ারত? ইউনিয়ন প্যাসিফিক রেলপথ ক্রিয়ারত কোন মহাদেশে?
দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর আমেরিকা। প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগর আমরা জানি, তো এখানে প্যাসিফিক রেলপথ যেটি আছে উত্তর আমেরিকা মহাদেশে। কোশ্চেন নাম্বার 13, এখানে কি ব্যতীত নিচের সকল উদ্ভিদের তক্তযুক্ত শিকড় রয়েছে? তক্তযুক্ত, তক্তযুক্ত না, এটা তন্তুযুক্ত, তন্তুযুক্ত। আমরা ধান, গম আর ভুট্টা যদি দেখি, যে শিকড় গুলো আছে এরকম তন্তুযুক্ত, মানে এরকম এরকম এরকম, ঠিক আছে। তো সেটা আমরা যদি দেখি, বিটটা একটু আলাদা, বিট আলাদা, তন্তুযুক্ত নয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসছি। কোশ্চেন নম্বর 14, নিচের কোনটি উদারীকরণের সঠিক সংজ্ঞা? উদারীকরণ, যেটাকে আমরা লিবারাইজেশন বলে থাকি, উদারীকরণের সঠিক সংজ্ঞা এখানে কোনটি হবে? অপশন এতে বলছে যে একটি অর্থনৈতিক উন্নয়নকে প্রসারিত করার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা অপসারণের একটি প্রক্রিয়া। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি অর্থনীতি একটি কৃষি থেকে পণ্য উৎপাদনে রূপান্তরিত হয়। অপশন সিতে বলা হচ্ছে এটি এমন একটি নীতি যা সরকারের আইন এবং বিধিনিষেধের বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করে, যাতে করে সরকারি সংস্থাগুলির বৃহত্তর অংশগ্রহণকে প্রশস্ত করা যায়। অপশন ডি, এটি এমন একটি পরিস্থিতি যেখানে বাজারে একক বিক্রেতা থাকে। উদার নীতি, যেটাকে কি বলা হয়, লিবারাইজেশন বা উদারীকরণ, এর সঠিক সংজ্ঞা হচ্ছে বাউন্ডারিটাকে কি করা, একটু উন্মুক্ত করে দেওয়া। একটি অর্থনৈতিক উন্নয়নকে প্রসারিত করার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে অপসারণ করে দেওয়া। নিয়ন্ত্রণ, যেটা করা যাবে না ওটা করা যাবে না এরকম নয়, নিয়ন্ত্রণ বা বাউন্ডারিটাকে একটু বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। উদারীকরণ এটাকেই বলা হয়। তো অর্থনৈতিক উন্নয়নকে প্রসারিত করার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে অপসারণের প্রক্রিয়া, ঠিক আছে। অর্থাৎ লাইসেন্স করণ সবসময় বিভিন্ন ক্ষেত্রে একটু তুলে দিল বা সেটাকে আরো মডিফাই করলো যাতে সবাই ব্যবসা করতে পারে, এই ধরনের সিচুয়েশনটা অর্থনীতিতে উদারীকরণ বলা হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, একটি ফার্মের মোট রাজস্ব বক্ররেখা, টোটাল রেভিনিউ কার্ভ, ফার্ম দ্বারা তৈরি এবং ফার্মের উৎপাদনের স্তরের মধ্যে কোন সম্পর্কটি দেখায়? ফার্ম তৈরি, অর্ধবার্ষিক আয়, বিনিয়োগ, ত্রৈমাসিক রাজস্ব এবং মোট রাজস্ব। এই অপশনগুলির মধ্যে শূন্যস্থানে কি বসবে? তার সঙ্গে ফার্মের উৎপাদনের স্তরের মধ্যে সম্পর্কটি দেখায়, যেটাকে টোটাল মোট রাজস্ব বক্ররেখা দ্বারা আমরা কোনটি পাবো? অর্ধবার্ষিক আয়ের সঙ্গে ফার্মের উৎপাদনের স্তরের মধ্যে সম্পর্ক, বিনিয়োগের সঙ্গে ফার্মের উৎপাদনের সম্পর্ক, ত্রৈমাসিক রাজস্ব, 3 মাসের রাজস্ব, নাকি মোট রাজস্ব? তো এখানে মোট রাজস্ব বক্ররেখা যখনই বলা হচ্ছে তখন আমরা মোট রাজস্বটা বলতেই পারি। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারতীয় সংবিধান অনুসারে প্রতিটি পঞ্চায়েত কার্যকর কোনো আইনের অধীনে ভঙ্গ না হওয়া অবধি তার প্রথম সভার জন্য নির্ধারিত তারিখ থেকে কত বছর ধরে চলবে এবং তারপর আর চলবে না। অর্থাৎ একটা পঞ্চায়েতের কার্যকাল কত, সহজ ভাষায় এটা এটা রেলের প্রশ্ন, আগেরটাও রেলের প্রশ্ন, ঠিক আছে। এই ধরনের বিস্তারিত লেখা রেলে থাকবে, দেখবে বড় বড় লেখা, বাট সহজ কোশ্চেন। ঘুরিয়ে ফিরে যেটা বলতে চাচ্ছে, একটি পঞ্চায়েত গঠন হলো, পঞ্চায়েতের সময়কাল বা মেয়াদ নর্মালি কত বছর থাকে? পঞ্চায়েতের মেয়াদ কত বছর থাকে? পঞ্চায়েতের মেয়াদ থাকে 5 বছর। লেখার উত্তর হবে 5 বছর থাকে মিনিমাম, যদি কোনো রকম ডিস্টারবেন্স না হয়, ঠিক আছে। তাহলে নর্মালি একটা পঞ্চায়েত গঠন হয় 5 বছরের জন্য, আবার পঞ্চায়েত ভোট হবে, আবার নির্বাচন হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভারতের সংবিধানে গৃহীত হওয়ার সময় সবচেয়ে দীর্ঘতম সংবিধান ছিল ভারতীয় সংবিধান, যেটিতে মূলত কটি অনুচ্ছেদ ছিল? অনুচ্ছেদ মানে আর্টিকেল বা ধারা। সংবিধানের প্রথম যখন সংবিধান রচনা হয়েছিল এবং সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি, তখন সংবিধানে কটি ধারা ছিল? বর্তমানে ধারা
বেড়েছে, অনেক উপধারা অ্যাড হয়েছে। আমরা 243 বলতে গিয়ে ABCDFGH করে ZG পর্যন্ত গেছি, ঠিক আছে? ওখানে তো 26 আর কত 32-33টা বেড়ে গেছে। তো এইভাবে পরবর্তীতে বেড়েছে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বা বিভিন্নভাবে। আর্টিকেল 51 এর এ মৌলিক কর্তব্য 1976 সালে অ্যাড হয়েছে। তো এই যে ধারা পরপর বেড়েছে, বাট ফার্স্ট ছিল আর্টিকেল সংখ্যা 395, 395টি ধারা ছিল প্রথমে, পার্ট ছিল 22টি, শিডিউল বা তফসিল ছিল 8টি প্রথমে, পরে এগুলো বেড়েছে, পরে এখন পার্ট 25টি। বর্তমানে আমরা যদি বলি বর্তমান পার্ট কত, বর্তমান পার্ট সংখ্যা হচ্ছে 3টি বেড়েছে, 25টি হচ্ছে। আর্টিকেল শিডিউল কত হয়েছে, তফসিল হয়েছে 12টি। এগুলো বেড়েছে। এবং যদি বলি ধারা কতগুলো হয়েছে, দেখবে কোথাও 448টি লেখা আছে বইতে, কোথাও কোথাও। তো ওই 448 তার একটু কম বেশি হবে, সেগুলো হচ্ছে বেড়েছে। উপধারাগুলো আমরা যদি যোগ করি সবগুলো। পরবর্তী কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 18। IANA সংস্থা এবং ব্যক্তিদের আইপি অ্যাড্রেস অস্তিত্বের তত্ত্বাবধান করে। এই IANA এর ফুল ফর্ম কি? IANA এর ফুল ফর্ম কি? IANA এটি সংস্থা এবং ব্যক্তিদের মধ্যে আইপি অ্যাড্রেস এর অস্তিত্ব তত্ত্বাবধান করে। কোন অর্গানাইজেশন এবং ব্যক্তি তাদের মধ্যে একটা অস্তিত্ব তত্ত্বাবধান করে। IANA এর ফুল ফর্মটা কি? ইন্টারনেট অ্যাসোসিয়েটেড নাম্বার অথরিটি, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, ইন্টারনেট অ্যাসাইন নোমেনক্লেচার অথরিটি। আচ্ছা, অপশন ডিতে বলছি ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অটোমেশন। IANA এগুলো না জানলে না করাই ভালো, কারণ তুমি আন্দাজে দিলে এটা ভুলই হবে। অপশন বি ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি, এটা একটা অথরিটি। এখন তুমি কি বলবে? অ্যাসোসিয়েটেড, অ্যাসাইন্ড, কি বলবে? তুমি না জানলে কিন্তু এগুলো করবে না, ভুল হওয়ার চান্সটা সবসময় বেশি থাকে। পরীক্ষায় এমন না তোমাকে 100-100 পেতে হবে, তুমি যে পরীক্ষায় দাও 100-100 পেতে হয় না। কিছু কোশ্চেন কেউই পারবে না বা ভুল হয়, সে হতে পারে রেয়ার কেস, 2-1 পারতে পারে, তার মানে এই না যে সবাই পারবে। তো বেশিরভাগ পরীক্ষায় তোমরা যদি দেখো 20% কোশ্চেন হার্ড থাকেই থাকে, 20%, এটা কোথাও 10%ও হতে পারে। অন অ্যাভারেজ যদি পরীক্ষা আমরা দেখি, বিশেষ করে রেলের পরীক্ষা যদি দেখি, 20% হার্ড কোশ্চেন তো থাকেই। সেক্ষেত্রে কিছু কোশ্চেন তুমি কিন্তু অ্যান্সার করবে না, ওটাও কিন্তু একটা পরীক্ষা। কোনটা তুমি দেখবে ক্রিকেট খেলার সময়, টেস্ট ক্রিকেটে বেশি দেখা যায় ক্রিকেটাররা অনেক সময় ব্যাটিং করতে হবে, যার কারণে কিছু বল কিন্তু টাচই করে না, এরকম হাত তুলে দেয়, ব্যাট তুলে দেয়, টাচই করবে না, কারণ ওই বলটা কোনো রকম ভাবে ব্যাটে টাচ করতে গিয়ে যদি সামান্য একটু সাইডে লেগে যায়, স্লিপে ক্যাচ আউট বা ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা থেকে যায় বা প্লেট অন হয়ে যেতে পারে, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের ব্যাপার থাকে। তো পরীক্ষায় এরকম আমাদের সব কোশ্চেন অ্যাটেম্প করতে হয় না, কিছু কোশ্চেন ছেড়ে দিতে হয়, আলটিমেটলি তো নেগেটিভ হয়ে যাবে তোমার। আচ্ছা, নিম্নলিখিতগুলির কোনটি উদারীকরণের অন্যতম উদ্দেশ্য নয়? উদারীকরণের উদ্দেশ্য কি কি আছে সেটা জানতে হবে, এখানে উদ্দেশ্য নয় কোনটি বার করতে হবে। প্রযুক্তি এবং বিদেশি পুঁজির প্রভাব প্রশমিত করা, টেকনোলজি এবং বিদেশি পুঁজির প্রভাবটাকে যদি কমাতে চায়, সেটা বৈদেশিক বাণিজ্য উন্নত করা, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করা, একটি দেশের বৈশ্বিক বাজার গড়ে তোলা, দেশীয় ব্যবসার মধ্যে প্রতিযোগিতা বাড়ানো। এখানে আমরা যদি প্রথম অপশনটাই দেখি, এটা আমাদের উদারীকরণের উদ্দেশ্য নয়। প্রশমিত বা কমাবো কেন, তাই না? বিদেশি পুঁজি ইনভেস্ট করতে পারে, সেটা প্রশমিত বা কমানোর উদ্দেশ্যটা উদারীকরণের কোনো উদ্দেশ্য নয়, ওটা বাড়ানো হবে আর কি, ঠিক আছে? আরগুলো ঠিক আছে, আমদানি রপ্তানি এটাকে নিয়ন্ত্রণ করা, বৈদেশিক বাণিজ্য বাড়ানো, দেশের বাজারটাকে আরো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া, দেশের ব্যবসার মধ্যে একটা প্রতিযোগিতা বাড়ানো, এগুলো হচ্ছে উদারীকরণের অন্যতম উদ্দেশ্য। কর্মসংস্থানের মান বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে 1974 থেকে 1979 সময়কালের জন্য ভারতে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করা হয়েছিল? কত নম্বর? যদিও মনে রাখবে, যদিও এটি 1 বছর কম হয়,
যদিও এই পরিকল্পনাটি এক বছর কম হয়, এটি এন্ড হয়ে যায় 78-এ গিয়ে 1974 টু 78-এ এন্ড হয়ে যাচ্ছে। এটা ছিল 5th 5 ইয়ার প্ল্যান বা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মনে রাখবে এটি 1 বছর কম হয়, তার পঞ্চম 5 বছরের জন্যই তো হয়, কিন্তু এটা 1 বছর কম হয়ে যায়। আমরা 1977-এ দেখব জনতা সরকার ক্ষমতায় চলে আসে, কংগ্রেস সরকার পড়ে যায় এবং সেই সময় পঞ্চবার্ষিক পরিকল্পনা স্টপ হয়ে যায়। পরবর্তী কোশ্চেন তো তোমরা এখানে আমরা আমাদের যে ব্যাচগুলো চলছে একটু দেখে না। প্রথমে আলোচনা করেছি নিউ ব্যাচ শুরু হয়েছে, আমাদের এসএসসি ফাউন্ডেশন নিউ ব্যাচ শুরু হয়েছে এবং ডাব্লিউবিকেপি নিউ ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, 9th জুলাই থেকে, এই জুলাই মাসের 9 তারিখ থেকে এই ব্যাচ দুটো কিন্তু শুরু হচ্ছে। আর অন্যান্য ব্যাচগুলো তো আছেই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল বোর্ডে আমরা যদি দেখি যে কোনো একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ কত সংখ্যক পূর্ণকালীন ডেপুটি গভর্নর থাকতে পারেন, ম্যাক্সিমাম কজন ডেপুটি গভর্নর থাকতে পারে। আমরা জানি রিজার্ভ ব্যাংকে একজন চিফ গভর্নর থাকে, প্রধান বা আরবিআর গভর্নরকে আমরা বলে থাকি। প্রধান একজন থাকেন এবং তার সঙ্গে ডেপুটি বা সহকারী কিছু গভর্নরও থাকে। তো সেই সংখ্যাটা কয়টি? সঞ্জয় মালহোত্রা আমাদের বর্তমান কি আছেন, আরবিআইয়ের গভর্নর আছে, 26তম। এবং এখানে মনে রাখতে হবে সর্বোচ্চ 4 জন থাকতে পারে পূর্ণকালীন ডেপুটি গভর্নর। রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? সহজ প্রশ্ন, আমরা জানি রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসছে, নিম্নলিখিত ভাষার মধ্যে কোন শাখাটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার অন্তর্গত নয়? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার অন্তর্গত নয়। আমরা ইটালি, জার্মানি, সেল্টিক বা ফিনো-ইউগরিক, এই যে ভাষাগুলোর মধ্যে আমরা যদি দেখি, ইটালিক ভাষা ইটালি ইন্দো ইউরোপের মধ্যে, জার্মানিটাও তাই, ফিনো-ইউগরিক এটা কিন্তু নয়। সেল্টিকটা হচ্ছে স্কটল্যান্ডটা ইউরোপের মধ্যেই পড়ছে। ফিনো-ইউগরিকটা বলা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার অন্তর্গত নয়। আচ্ছা, এই কোশ্চেনগুলো কিন্তু রেলে আসা প্রশ্ন। নিম্নলিখিত ভাষার মধ্যে কোনটি ভারতের সংবিধানের 8ম তফসিলের অংশ নয়? 8ম তফসিলে আমরা জানি ভাষা সংক্রান্ত বিষয়ে বলা হচ্ছে, এখানে 22টি ভাষা সংবিধানের স্বীকৃত ভাষা আছে। 22টির বাইরে কি আছে বলো? পাঞ্জাবি। 22টির মধ্যে কিন্তু ইংলিশ নেই, মনে রাখবে। ইংরাজি কিন্তু নেই, ইংরাজি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। ইংরাজি এবং হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ভারতের সরকারি কাজকর্মের ভাষা হিসেবে আছে। ভারতের কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই বা জাতীয় ভাষা কিছু নেই। আমরা বিভিন্ন স্টেট আমরা যদি দেখি, বিভিন্ন স্টেট বিভিন্ন রকম ভাষা ইউজ করতে পারে সরকারি কাজকর্মের জন্য। সাধারণত আমরা হিন্দি এবং ইংলিশটাকে অল ওভার ব্যবহার করে থাকি। পশ্চিমবঙ্গে যদি বলো স্যার কি, বাংলা এবং ইংরাজিটা চলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, রাজস্থানে কিন্তু লিস্টে নেই। আমরা যদি লিস্টটা একটু দেখি, 22টি ভাষা কি কি আছে, অসমিয়া আছে, বাংলা আছে, গুজরাটি, হিন্দি। হিন্দি 8ম তফসিলের মধ্যে আছে, ইংরাজিটা নেই। আমি বললাম 8ম তফসিলের মধ্যে এই 22টির মধ্যে ইংলিশ নেই। 5 হচ্ছে কানাডা, কাশ্মীরি, কোঙ্কনি, ঠিক আছে, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোড়ো, সান্থালি, মৈথিলি এবং ডোগরি। এই যে ভাষাগুলো 8ম তফসিলে আছে। তো গতদিন হোমওয়ার্ক ছিল এটি, যে ভারতীয় সংবিধানের পার্ট 3-তে কোন বিষয়ে বলা হয়েছে। পার্ট 3-তে কি আছে, এটা কোন পার্টে আছে? পার্ট 1-এ আছে ভারত তার অঙ্গরাজ্য। নাগরিকত্ব আছে পার্ট 2-তে। পার্ট 3-তে আছে মৌলিক অধিকার। নির্দেশাত্মক নীতি হচ্ছে পার্ট নাম্বার 4-এ, এটা পার্ট 3। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেন নাম্বার 26, দুটি রোধের শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ হয় ক্যাপিটাল আর, সমান্তরালে যুক্ত করলে রোধ হয় স্মল আর। তাহলে এখানে এই দুটো আর এর সম্পর্কটা কি আছে, তোমরা এটি আজকের হোমওয়ার্ক করবে। এবং এখানে আমাদের কোশ্চেন এন্ড হচ্ছে। 26টি প্রশ্ন। কে কত পাচ্ছ আজকের সেটে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ফ্রি ক্লাস দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে পাচ্ছ। সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং TWS একাডেমি অ্যাপে তোমরা পাবে আমাদের পেড কোর্সগুলি। ঠিক আছে, যদি প্রয়োজন মনে করো অবশ্যই যুক্ত হবে ব্যাচে। ঠিক আছে।
সকলে ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে। আজকের সেশন এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।